Friends, am I audible? 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 If not audible, please write. Please write. হ্যাঁ, আজ একটু দেরি করে ফেললাম। অডিবল, একটু দেরি করে ফেললাম, একটু ক্লান্তও আছি। একটু কথা বলি আজকে। আমি আজকে বলেছিলাম আজকে আমি কথা বলবো দ্য প্রবলেমস ইনসাইড অ্যান্ড আউটসাইড ভারত, দ্য ক্রাইসিস ইন ভারত অ্যান্ড সারাউন্ডিং ভারত, এটা নিয়ে বলবো। তো এটা বলতে গিয়ে যখন একটা নতুন ডেভেলপমেন্ট যেটা হয়ে গেল, ডক্টর অভয়াকে আরজি করকে কেন্দ্র করে আজকে নবান্নে যা কিছু আজ ঘটেছে ইতিহাসের প্রেক্ষাপটে ঠিকই আছে, নাথিং নেগেটিভ, এটাই হওয়ার কথা ছিল। শুধু একটা প্রশ্ন করছি, এটা নিয়ে আজ বেশি ডিসকাস করব না। এর আগে আমি এই ইস্যুগুলো নিয়ে অন্তত 7খানা লাইভ ফেসবুক করেছি গত 1 মাসে। আজকে এটা নিয়ে আর কথা বলবো না বেশি, শুধু একটা ছোট প্রশ্নের নিজে একটু উত্তর দিয়ে যাব। আচ্ছা বলুন তো, সিএম, দ্য মাইটিয়েস্ট ম্যান অফ দি ল্যান্ড অফ দি স্টেট, কেন আজকে অন ক্যামেরা, অন স্ক্রিনিং, একদম লাইভ স্ক্রিনিং এর আন্ডারে কেন কথা বলতে রাজি হলেন না? দেখুন, ওনার সারা জীবন ওনার সমস্ত কাজই তো অন স্ক্রিনিং, অন লাইভ স্ক্রিনিং। কোন একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেলেও, ইভিন বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামস, ইভিন ব্যুরোক্র্যাটদের সঙ্গে, আইএএস আইপিএস সিনিয়রদের সঙ্গে কথা বলছে, সেটাও স্ক্রিনিং। তুই তোকারি করছেন, আইএসদের নাম ধরে ডাকছেন, অর্ডার করছেন, তো সবই লাইভ স্ক্রিনিং হয়েছে। এইখানটায় ওনার আপত্তি কিসের? এইখানটায় আপত্তি কিসের? উনি একটা যুক্তি দেখিয়েছেন নাকি সুপ্রিম কোর্টে কেসটা আছে, সুপ্রিম কোর্টের কেসে কথাও কি বলা আছে এ নিয়ে ডিসকাশন করা যাবে না, লাইভ এবং ডিসকাশনটা অন রেকর্ড করা যাবে না, বা ডিসকাশনের লাইভ স্ক্রিনিং করা যাবে না, কথাও লেখা আছে, কথাও লেখা আছে। মূল কারণটা বলে রাখি, মূল কারণটা হচ্ছে আমার বয়স এখন 71 বছর হয়ে গেল। মোটামুটি গত 50 বছর আমি পলিটিক্স অ্যাক্টিভলি না করলেও পলিটিক্যালি কনসাস, পলিটিক্যাল মুভমেন্টসগুলো, ডে টু ডে ইভেন্টসগুলোর সঙ্গে একটা ক্লোজ ওয়াচ রাখি। এটা আমার একটা নেশা। এই নেশার কারণটা হচ্ছে অবশ্যই মূল কারণটা নেতাজি। আর কোনো ব্যাপারে, সিনেমা, খেলার জগৎ, অন্য কিছু নিয়ে আমার কখনো কোনো একটা আগ্রহ ছিল না, কিন্তু এই জিনিসটা নিয়ে এক সায়েন্সের জগৎ, সার্জারির জগৎ, আর এই জগৎটা নিয়ে একটু আগ্রহ। একটা জিনিস বলে রাখি, গত 50 বছরে আমি যতটুকু ইন্দিরা গান্ধীকে থ্রু মিডিয়া দেখেছি, আর এখানে দেখেছি মমতা ব্যানার্জিকে, ইন্ডিয়ান পলিটিক্স যত মহিলা ক্যারেক্টার্স আছে, ইন্দিরা গান্ধী, মমতা ব্যানার্জি,
আরেকজনের নাম বলবো জয়ললিতা। এই তিনজন লেডি পলিটিশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রিতে মোস্ট নটোরিয়াস ডিক্টেটর। আমি জয়ললিতার সম্বন্ধে বেশ কিছু জানতাম না। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমাদের ছিলেন, আমাদের নেতাজি মামলা এক সময় তার সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। সে সময় উনি সেই মামলাটাকে খুব দ্রুত সম্পন্ন করতে চেয়েছিলেন, কিন্তু বিশেষ কারণে সে সম্পন্ন করে উঠতে পারেননি। তার কারণ কতগুলো প্রবলেম ছিল। হ্যাঁ, ভেঙ্কটাচালাইয়া ওয়ান্স সিজেআই তার রিটায়ারমেন্টের পরে তার ব্যাঙ্গালোরের বাড়িতে আমার প্রায় 2 ঘন্টা একটা কথা হওয়ার সুযোগ হয়েছিল। এই সময় তার কাছ থেকে জয়ললিতার জীবন সম্বন্ধে যা জেনেছি, মোটামুটি যা শুনেছি তার কাছ থেকে যা জেনেছি, তাতে একটা জিনিস আমি বারে বারে আগেও বলেছি যে ইন্দিরা গান্ধী, জয়ললিতা এবং মমতা ব্যানার্জি অফ বেঙ্গল এত নটোরিয়াস ডিক্টেটর আর এত এই লেভেলে কেউ নেই। এবার ডিক্টেটররা মনে রাখবেন কখনো ডায়ালগ চায় না। ডিক্টেটরস কখনো ডায়ালগ পছন্দ করে না। ডিক্টেটরস কখনো চায় না চোখে চোখ রেখে কেউ কথা বলুক। আর ডিক্টেটররা মনে করে সবাই তার রাজ্যে, তার সাম্রাজ্যে সবাই তার প্রজা। তিনি শুধু কথা বলবেন, অন্য সবাই চোখ নিচু করে শুধু ইয়েস ইয়েস করবেন, ইয়েস ম্যাডাম করবেন। কিন্তু আজকে উনি বুঝে গেছেন যে উনি 15 জনের সঙ্গেই মিট করুন কি 30-এর সঙ্গেই মিট করুন, কেউ মাথা নিচু করে কথা শুনে বেরিয়ে আসবে না, সবাই চোখে চোখ রেখে কথা বলবে। এইটা ওনার ইগোতে প্রচন্ড লাগে। এটাই হচ্ছে মূল কারণ। অন্য যাই কারণ থাকুক আপনারা খুঁজে বের করুন। আমি বলেছিলাম যে প্রবলেমস ইনসাইড ভারত and outside ভারত, yes, a series of problems, crisis outside the boundary of ভারত এবং a series of problems inside the boundary। আমি এটা নিয়ে একটু কথা বলবো আজকে। আমি প্রথমে আউটসাইড দা বলে নিই। একটা জিনিস বহুবার বলেছি যে গোটা পৃথিবীতে কিছু ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো কিছু ঘটছে, কিছু শক্তি আছে, পাওয়ার্স আছে, যারা ভারতবর্ষকে আরো খণ্ড বিচ্ছিন্ন করতে চায়। সেই পাওয়ার্স ভারতের বাউন্ডারির বাইরেও আছে, ভেতরেও আছে। আবার কিছু শক্তি আছে ভারতবর্ষের বাউন্ডারির বাইরে এবং ভেতরে, যারা একটা বৃহৎ ভারতবর্ষ, একটা শক্তিশালী ভারতবর্ষ, একটা রিইউনাইটেড নতুন একটা ভারতবর্ষ দেখতে চায়, নতুন শক্তিশালী ভারতবর্ষ দেখতে চায়। সনাতন ভারতবর্ষের একটা স্পিরিটেড, ইন্টেলেকচুয়ালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মিলিটারিলি, ফিনান্সিয়ালি ভেরি স্ট্রং ভারত দেখতে চায়। এই শক্তিগুলোও কাজ করছে। আমি এবার আসি ভারতবর্ষ। মনে রাখবেন আফটার পার্টিশন, নেহরুর যুগ, ইভিন আপ টু 2014 পর্যন্ত ভারতবর্ষের ফরেন পলিসি অলওয়েজ ছিল অবসেসড উইথ পাকিস্তান অ্যান্ড চায়না। আমাদের ফরেন পলিসি মেকার্সরা ওই পাকিস্তান এবং চায়নার বাইরে গোটা পৃথিবীর কোনো কিছু দেখতে পেত না, দেখার প্রয়োজন ফিল করতো না। কারণ তারা ওই একটা লোকাল পাওয়ার হিসেবে বাঁচতে চেয়েছিল, একটা লোকাল রিজনাল পাওয়ার হিসেবে সাউথ এশিয়ার। তারপরে 14 পরে যে নতুন ভারতবর্ষ, এই ভারতবর্ষ ইজ এ প্লেয়ার, গ্লোবাল প্লেয়ার, ওয়ার্ল্ড ওয়াইড ইজ এ গ্লোবাল প্লেয়ার। ন্যাচারালি যে মুহূর্তে সে গ্লোবালি প্লে করতে চাইছে, তাকে পৃথিবীর অন্যান্য প্রান্তের সমস্ত ক্রাইসিসগুলো সম্বন্ধে, সেখানে যে সমস্ত পাওয়ার্সগুলো প্লে করছে, এই সম্বন্ধে সচেতন হতে হচ্ছে এবং অ্যাক্টিভ হতে হচ্ছে। কারণ মনে রাখতে হবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে কনফ্লিক্টসগুলো, এই কনফ্লিক্টসগুলোর তার একটা কর্তব্য আছে এবং সে কনফ্লিক্ট থেকেও নিজের ন্যাশনালিস্ট ইন্টারেস্টকে সার্ভ করা যায় এবং সে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট থেকে নিজেদের শত্রুকে, দেশের মধ্যে দেশের বাইরে, তাদেরকেও
পরাভূত করা সম্ভব যদি প্রপারলি সেটাকে স্টাডি করা হয় এবং ব্যবহার করা হয়। আর একটার পর একটা আসছি, আমি শেষে আসবো ভারতবর্ষের মধ্যের প্রবলেমসগুলো। আমি রাশিয়া ইউক্রেন ওয়ার তো আমরা লাগিয়ে দিইনি। ইউক্রেন চেয়েছিল ন্যাটোতে জয়েন করতে, যেটা রাশিয়ার ইন্টারেস্টের এগেনস্টে কনফ্লিক্ট হয়েছে। রাশিয়া has attacked Ukraine. On the opposite side, the West Europe and the America এরা ইউক্রেনকে সাহায্য করছে। কনফ্লিক্ট ইজ কন্টিনিউইং, ওয়ার ইজ কন্টিনিউইং, 2 বছর হতে চলল। এই কনফ্লিক্টের মধ্যে রাশিয়া ফিনান্সিয়ালি ইকোনমিক এম্বার্গোর মধ্যে পড়েছে। সেই সুযোগটা ভারতবর্ষ গ্রহণ করেছে, সস্তায় সে তেল নিয়েছে থ্রু থার্ড হ্যান্ড। এবং আমেরিকা ইন্ডিয়াকে ধমক দিয়েছিল, কিন্তু সেই ধমকে ইন্ডিয়া মাথা নিচু করেনি। তার ন্যাশনালিস্ট ইন্টারেস্ট সে দেখেছে, কারণ ক্রুড অয়েল কিনতে গিয়ে পৃথিবীতে তাকে অনেক বেশি পয়সা নষ্ট করতে হয়। সে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল নিয়েছে, নিজে রিজার্ভ করেছে এবং রিফাইন করে সেইখান থেকে সে আবার ইউরোপকে তেল বিক্রি করেছে। সে ফিনান্সিয়ালি বেনিফিট নিয়েছে। এবং তারও পরে আজকে দুটো ইম্পর্টেন্ট ঘটনা। ভ্লাদিভস্টক রাশিয়ার একদম পূর্ব প্রান্তে প্রশান্ত মহাসাগর কূলে শতাব্দীর পর শতাব্দী রাশিয়ার একটা বিখ্যাত শহর, তার জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে চীন দাবি করে এটা তার। তাই রিসেন্টলি দেখা যাচ্ছে পুতিন ভারতবর্ষকে ইনভাইট করেছে সেখানে একটা ইন্ডিয়ার একটা নতুন টাউন তৈরি করতে, যাতে ইন্ডিয়া ট্রেড করে তার সঙ্গে এবং তার একটা ট্রেড সেন্টার তৈরি করে, প্লাস ফিজিক্যালি সে পজিশন দেয়। একটা নতুন ডেভেলপমেন্ট। অ্যান্ড ন্যাচারালি আওয়ার ফরেন মিনিস্টার ইজ ভেরি এনগেজ দেয়ার। এবার আরেকটা জায়গায় ইউক্রেনও চাইছে ইন্ডিয়া এই ক্রাইসিসে মেডিয়েট করুক রাশিয়ার সঙ্গে, রাশিয়াও চাইছে। নাও এইখানে অ্যাজ এ মেডিয়েটার সে হয়তো খুব শীঘ্রই প্লে করবে। এই যে গ্লোবাল প্লেয়ার, হিজ রোল অ্যাজ এ গ্লোবাল প্লেয়ার, অ্যাজ এ গ্লোবাল মিডিয়েটার, এটা ভারতবর্ষের ডিগনিটিকে, প্রেস্টিজকে অনেক উপরে তুলেছে। চায়না বলেছে এবার আসছি আমি, ইন্ডিয়া ইন সাউথ চায়না সি, সাউথ চায়না সিটাকে চায়না নিজের দাবি করে। ন্যাচারালি সাউথ চায়নার চারধারে যে আরও 7টা কান্ট্রি আছে তারা সবাই ভীত সন্ত্রস্ত। তারা চাইছে ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক রিজনের এক পাওয়ার হিসেবে সেখানে রোল প্লে করুক। সেই রিজিয়নে এক নেভেল বেস তৈরি করার জন্য ইন্ডিয়া ইজ ইনভাইটেড by these forces. India will play her role there. USA, China in Bangladesh, একদম আজকে পাকিস্তানে আর্মিতে চায়না ঢুকে পড়েছে, আবার অ্যাডমিনিস্ট্রেশনে আমেরিকান এজেন্ট এসে গেছে, এবং অ্যাজ এ হোল বাংলাদেশ সয়েলটা এখন ভেরি মাচ হোস্টাইল টু ভারত। এই অবস্থায় কি করতে ভারতবর্ষকে ভাবতে হবে, ভীষণভাবে ভাবতে হবে এবার। কারণ বাংলাদেশ থেকে কোটি কোটি তো ইনফিল্ট্রেশন হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এবং সেখানে যে মাইনরিটি যারা হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, তাদের লাইফ অ্যান্ড প্রপার্টি আর ডেঞ্জার, তার প্রতিও ভারতবর্ষের একটা দায়িত্ব আছে। এবার এরা ওখানকার যে ইসলামিস্ট ফোর্স তারা চাইছে চীনের সঙ্গে কোঅপারেট করে আমাদের যে শিলিগুড়ি করিডোরটাকে, যে চিকেন নেকটাকে যদি কেটে দিতে পারে, তাহলে নর্থ ইস্ট উইল বি ডিটাচ ফ্রম ইন্ডিয়া। তাহলে এইটাকেও আমাদের ট্যাকেল করতে হবে। আমরাও বলেছি ইউ বাংলাদেশ, তোমারও কিন্তু একটা চিকেন নেক আছে, যে চিকেন নেক দিয়ে তুমি চাটগা এরিয়াটাকে তুমি ধরে রেখেছো। উই ক্যান এনি টাইম ডিটাচ দ্যাট। এবার আসছি আমি অন্য কতগুলো জায়গায়, পাকিস্তান, উপর দিকে পাকিস্তান। এবার পাকিস্তান, চায়না, আজকে বাংলাদেশ, এই সবাই মিলে, তার সঙ্গে আমেরিকা পেছনে, এরা সবাই চাইছে ইন্ডিয়ার মধ্যে ইনফিল্ট্রেশন ঢুকিয়ে, টেরোরিস্ট ঢুকিয়ে ভারতবর্ষকে আরও দুর্বল করতে, কাশ্মীরে হাত দিতে, মণিপুরে হাত দিতে, বিভিন্ন জায়গাতে টেরোরিস্ট মুভমেন্ট করে এবং রিবেল মুভমেন্ট করে সেখানে ভারতবর্ষকে দুর্বল করতে চাইছে। এ নিয়েও ভারতবর্ষ সচেতন হতে হবে। কিন্তু আর একটা পজিটিভ জায়গা হচ্ছে পাকিস্তান এই মুহূর্তে
ইকোনমিক্যালি ব্যাংক্রাফট নেশন, সেও অন দ্য ভার্জ অফ ডিসইন্টিগ্রেশন, আমরাও কিন্তু সেখানে বেনিফিট নেব। এবং এবং ওরা মনে করেছিল আফগানিস্তান থেকে আমেরিকা চলে যাওয়ার পরে আফগানিস্তানটাকে পাকিস্তান পুরো দখল করে অ্যাজ এ প্রভিন্স ট্রিট করবে। তা কিন্তু হয়নি। এবং একসময় আফগানিস্তান ওয়াজ ভেরি মাচ অ্যান্টি ইন্ডিয়া, কিন্তু অদ্ভুত তারই পরের স্টেপে দেখা গেল আজকের আফগানিস্তানে যে তালিবানরা শাসন করছে তারা এনমিটি টু ইন্ডিয়া অনেক কমে গেছে, বরং এনমিটি টু পাকিস্তান ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। আমরা এই সুযোগটাও গ্রহণ করব, এই যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যে মারামারিটাকে আমরা ব্যবহার করব। আফগানিস্তান চাইছে নর্থ ওয়েস্ট প্রভিন্স অব আফগানিস্তান, একটা ভেরি বড় প্রভিন্স অব পাকিস্তানকে পুরোপুরি নিয়ে নিতে। এটা আমি বহুবার আলোচনা করেছি এবং সেটা অনেকটাই ওরা দখল করে রেখেছে, দখল নিয়েছে এবং সেটা শুধু ফিজিক্যালি ভেঙে বেরিয়ে যাওয়ার একটা সময়। অন্যদিকে বালুচিস্তান যে ইজ দ্য বিগেস্ট প্রভিন্স অফ পাকিস্তান। বালুচিস্তান কখনো পাকিস্তান জয়েন করতে চায়নি। বালুচিস্তানের 3টে পার্ট আছে এই মুহূর্তে, একটা পার্ট পাকিস্তানে, একটা পার্ট ইরানে, একটা আফগানিস্তানে। বালুচরা কখনো চায়নি পাকিস্তানের আন্ডারে যেতে। ওরা ইন্ডিপেন্ডেন্স চেয়েছিল অথবা ইন্ডিয়ার সঙ্গে মার্জ করতে চেয়েছিল। সেদিনের স্টেটসম্যানসরা, গান্ধী, নেহরুরা তাদের ভুলের জন্য, তাদের বোকামির জন্য, তাদের অ্যারোগেন্সের জন্য, স্টুপিডিটির জন্য সেটা সম্ভব সেদিন হয়নি। আজকে বালুচিস্তান মুক্তি চাইছে, এই খেলাটাও আস্তে আস্তে কন্টিনিউ করবে। হ্যাঁ, এবার চীন যেটা ভেবেছিল যে পাকিস্তানকে সরকারকে বন্ধু করে থ্রু বালুচিস্তান পার্সিয়ান গালফ পর্যন্ত একটা রুট তৈরি করব, একটা রোড তৈরি করলে তার আফ্রিকা, ওয়েস্ট এশিয়া সঙ্গে তার যে ট্রেড রুটটা খুব ইজি হয়ে যাবে, তাকে তাহলে প্রশান্ত মহাসাগর ঘুরে আসতে হবে না। এবং সেইটা প্লাস বালুচিস্তানের মাটির তলায় এত মাইন্স আছে, রিচ স্টোনস আছে, এটাকে সে নেবে। কিন্তু কি বিপদ হয়ে গেল, এখানে সে প্রচুর টাকা ইনভেস্ট করেছে, তার রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রচুর টাকা ইনভেস্ট করেছে, কিন্তু বালুচরা দেখেছে পাকিস্তান তো বসে গেছে অ্যাজ ইম্পেরিয়াল ফোর্স, এবার যদি চায়না বসে যায় দুটো ইম্পেরিয়ালিস্ট ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। কারণ ওরা গেটে বসার আগেই উৎখাত করো। ওরা চীনা ইঞ্জিনিয়ার বা ওয়ার্কার দেখলেই খুন করছে, ওরা পাক আর্মির লোককে দেখলেই খুন করছে। বালুচিস্তান লিবারেশন আর্মি, BLA, বালুচিস্তান লিবারেশন আর্মি, ওরা একদম অ্যাক্টিভ, ওদের বহু হাজার সৈনিক এবং শহীদ হয়ে গেছে, কিন্তু ওরা সাউন্ড ইজ লো। রঞ্জন, তুমি প্লিজ ইউ টেক দ্য মাইক্রোফোন, টেক দ্য ইয়ারফোন। জানি না তো কেন সাউন্ড এত লো হচ্ছে, সাউন্ড কেন লো হবে? ইজ ইট রিয়েলি লো? ব্লুটুথ তো চলছে, দেখি এবার দেখি কি হয়, দেখি। নাও সুরঞ্জন, দেখো এবার হয় কিনা। হ্যাঁ, এবার প্লিজ সুরঞ্জন টেক দ্য ইয়ারফোন, ওকে। খুবই কম, ওকে, আই গট ইট ক্লিয়ার, ওকে। জানি না বাবা, আমার আজকে ছেলেটা নেই, দেয়ার ইজ নো ওয়ান টু হেল্প মি। এইবার চায়না, অর্থাৎ আমরা আমাদের যেমন বাইরের শত্রুরা, ভেতরের শত্রুরা আমাদেরকে দুর্বল করতে চাইছে, আমরাও শত্রুর উইকনেসগুলোকে আমরা ইউজ করব। এবার আসছি আমি, এবার চায়না আমাদের নর্থ পোর্ডের একটা বিভিন্ন বড় রকমের থ্রেট, চায়নাও তার বিভিন্ন জায়গাতে তার উইকনেস আছে। চায়নার কাছে হেডেক হচ্ছে তিব্বত, মাঞ্চুরিয়া এবং সাউথ চায়না সির এরিয়ার সারাউন্ডিংসে যে সমস্ত কান্ট্রিগুলো কি ফিলিপাইন্স, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া থেকে আরম্ভ করে ওদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অল আমরা তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করব টু কাউন্টার দ্য এক্সপান্ডিং চায়না। হ্যাঁ, এবার আসছি আমি জম্মু কাশ্মীরের খেলাটা। এত দীর্ঘদিন, গত 70 বছর ধরে মাত্র আমাদের যত
হাজার হাজার কোটি টাকা ওখানে যায় টু হেল্প অ্যাজ ডোল টু কাশ্মীর, ওগুলো সব খেয়ে ফেলেছে ওই কয়েকটা ফ্যামিলি। তার মধ্যে অন্যতম হচ্ছে আবদুল্লাহ ফ্যামিলি। আর ওই 370 দেখিয়ে ওরা ওরা একদম জম্মু কাশ্মীরকে ফাংশনালি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে রেখেছিল। আমি বলেছি এক সময় তো জম্মু কাশ্মীর ওয়াজ আন্ডার দি ওয়াজ আউটসাইড দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট নেহরুর সময়। যার জন্য সুপ্রিম কোর্টের বেনিফিটটা শ্যামাসুন্দর মুখার্জি নিতে পারেননি, তার বন্ধুরা নিতে পারেনি। যাই হোক, এখন এই মুহূর্তে জম্মু কাশ্মীর আন্ডার সুপ্রিম কোর্ট জুরিসডিকশন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জুরিসডিকশন, এবং তার যে স্পেশাল রাইটস অলমোস্ট যে অটোনোমাস একটা বডি, সেটা অনেকটা অনেকটা চলে গেছে। এইবার সেইখানে কিছু আবদুল্লাহ ফ্যামিলির মতো কিছু লোক, এই কংগ্রেস, কারণ বিভাগে বলেছি আবদুল্লাহ ফ্যামিলির রক্ত আর নেহরু বংশের রক্ত তো এক জায়গা থেকে এসছে না। এরা কাশ্মীরটাকে ডিস্টারবেন্স তৈরি করে, টেররিস্টদের ওখানে ইনভাইট করে ওরা ইন্ডিয়াকে দুর্বল করতে চায়। সেই জায়গা থেকে আমাদের সাবধান থাকতে হবে। চিকেনের সম্বন্ধে একদিন বললাম। এবং ইন্ডিয়া, আরেকটা জিনিস, ইন্ডিয়া ইরানের যে আমরা পোর্ট তৈরি করছি, কারণ আমরা যেহেতু পাকিস্তান ইজ নট অ্যালাউং দ্য ল্যান্ড রুট টু ওয়েস্ট এশিয়া ডাইরেক্টলি অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, আমরা ইরানে পোর্ট করছি। আমরা ইরানে পোর্ট করলে আমরা আরব সি ক্রস করলে ইরান পোর্টটা আমরা নেব। ইরান পোর্ট দিয়ে আমরা ওয়েস্ট এশিয়া এবং আমরা সেন্ট্রাল এশিয়াতে প্রবেশ করব। হ্যাঁ, এই যে এবার নেপালটা একটা হেডেক। এবার আরেকটা বড় খবর হচ্ছে, এক সময় কয়েক বছর আগে নেপালকে যখন ওই কমিউনিস্ট প্রচণ্ড যখন ওদের ক্ষমতায় নেপাল, তখন নেপালকে পুরোপুরি পলিটিক্যালি খেয়ে ফেলেছিল চায়না। কিন্তু নেপাল পরে বুঝতে পেরেছে চায়না যে লোনটা দেয় সেই লোনের ট্র্যাপে নেপাল পড়ে গিয়েছিল, তা থেকে সে মুক্তি চাইছে। এবার নাও এই জ্ঞান হওয়ার পরে সে এবার ইন্ডিয়ার হেল্প চাইছে। এই মুহূর্তে নেপাল ইজ ট্রাইং টু ব্যালেন্স। এবার শ্রীলঙ্কা একসময় পুরোপুরি চীনের লোন নিতে গিয়ে ট্র্যাপে পড়ে গেছিল। এখন শ্রীলঙ্কাও আস্তে আস্তে তার চায়না লোন ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চাইছে। এইগুলো ইভিন কিছুদিন আগে মালদ্বীপ পুরোপুরি অর্ডার করলো যে মালদ্বীপের চারধারে এবং ইনসাইডে যে ইন্ডিয়ান ফোর্স আছে ওদেরকে উইথড্র করতে হবে। আমরা উইথড্র করে নিয়েছি। তারপরে লোনের যে শর্তগুলো চীন দিল, মালদ্বীপের এখন চোখ ঘুরে গেছে। এখন মালদ্বীপ আবার আমাদের সঙ্গে আবার নেগোসিয়েশন করছে। এই এক মাস আগে আমাদের ফরেন মিনিস্টার গিয়ে ওদের কতগুলো দ্বীপকে 99 বছরের লিজ এই চুক্তি সই করে এসছেন একদম জয়শঙ্কর। হ্যাঁ, জয়শঙ্কর। এইভাবে আমরা আমাদের প্রবলেমসকে ট্যাকেল করতে আমরা এখন ইন্টারন্যাশনালি আমরা প্লে করতে শিখেছি। আমরা এইবার আসছি আমি প্রবলেমস ইনসাইড ইন্ডিয়ার এবার আসি আমি প্রবলেমস ইনসাইড ইন্ডিয়া। একটা জিনিস আমি বহুবার বলেছি, প্রবলেমস ইনসাইড ইন্ডিয়া, এই যে সিকু মাকু মালদ্বীপ অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে। কারণ এটা করতে হবে, কারণ মনে রাখতে হবে সাউথ এশিয়ার যতগুলো কান্ট্রি আছে কালচারালি দে আর ইনডেপ্টেড টু ভারত। all are in the cultural hemisphere of Bharatbharsh. Cultural hemisphere. Culture is the strongest component of any nation. এই কালচারাল হেমিস্ফিয়ারকে বাইরে যাওয়া শুধু পলিটিক্যাল ক্রাইটেরিয়া দিয়ে সম্ভব নয়। এই যে বাংলাদেশ, যদিও আজকে সবাই মুসলিম হয়ে গেছে, 90% মুসলিম হয়ে গেছে, মনে রাখতে হবে ওরা ভুলে যাচ্ছে বাংলাদেশের 80% বাউন্ডারি ইজ বাই ভারত, এবং যে 20% বা 10% সেটাও বার্মা দিয়ে। বার্মা ইজ এ বুদ্ধিস্ট কান্ট্রি, হিন্দু বুদ্ধিস্ট কান্ট্রি। সুতরাং বেশি পায়তামো করলে বাংলাদেশের অবস্থা ওই শ্রীলঙ্কার মতো হবে, সাফোকেট করে ওদের লাফাতে দিন। আমি বহুবার বলেছি
1971, it was the first phase of Bangladesh Liberation War. The second phase is coming. আমাকে গত 2 বছর ধরে অনেকেই বলেছে, আমাদের ডক্টর সুরঞ্জনও বলেছে, অনেকেই জিজ্ঞাসা করেছে যে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে, এত এত প্যাসিভ কেন, আমাদের কি মুক্তির কোনো পথ নেই? আমি একটা জিনিস বলেছি, দেখো আমরা বাঙালিরা, আমরা বাঙালি বুদ্ধিজীবীরা অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি। এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। নাম্বার 1, অনেক পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তার সব থেকে অনেকগুলো পাপের আমি লিস্ট দিয়েছি। তার সব থেকে বড় পাপটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, দেখুন অনেকে বদনাম দেয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে ভাগ করেছে, ভারতকে ভাগ করেছে। এই কথাগুলো অত্যন্ত মিথ্যা ন্যারেটিভ। ভারত বিভাজনের যদি হিস্ট্রি বারে বারে পড়েন, আপনি মাউন্ট ব্যাটেনের ডায়েরিগুলো পড়ুন, এবং মাউন্ট ব্যাটেনের যে প্রেস সেক্রেটারি, হ্যাঁ প্রেস সেক্রেটারি নামটা হচ্ছে প্রেস সেক্রেটারি স্যার অ্যালেন ক্যাম্পবেল জনসন, তার আপনি রাইটিংগুলো পড়ুন। কোথাও ভারত বিভাজনের জন্য তিনি যে মাউন্ট এত লোকের সঙ্গে কথা বলেছে, নো হোয়ার ইজ শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি ইজ নো হোয়ার in the processing of division of India, nowhere. Only when the division of India was decided, প্ল্যানটা হচ্ছে অরিজিনালি ব্রিটিশের, ডিমান্ডটা হচ্ছে মুসলিম লীগের, প্রথম সাপোর্ট করেছে কমিউনিস্ট পার্টি, তারপর সাপোর্ট করেছে কংগ্রেস। when decided partition, then Shyama Mukherjee came into the picture to find out the fate of the Hindus in Bengal. বাঙালি হিন্দু থাকতে পারবে না পাকিস্তানে, তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যখন মুসলিম লীগ জয়েন্ট বেঙ্গলে রুল করেছে ইন ব্রিটিশ ইন্ডিয়া, তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। পাকিস্তানে বাঙালি হিন্দু বাস করতে পারবে না। ইফ হোল অফ বেঙ্গল গোজ টু পাকিস্তান, হিন্দু যে আছে কয়েক কোটি, তাদের জীবন এবং প্রপার্টি উইল বি ইন ক্রাইসিস। অ্যান্ড when Pakistan formation was decided, Shyama Mukherjee divided Pakistan. He divided Pakistan, the eastern Pakistan, and took out West Bengal for the homeland of Hindus. Take similarly Akalis on the West Pakistan, they divided West Pakistan and took out East Punjab for the homeland of the Hindus and Sikhs. So if someone blames Akalis for partition and blames Shyama Prasad, এটা ইতিহাসকে বিকৃত করা, মিথ্যে কথা বলা। সেই শ্যামা প্রসাদের সেই রেজলিউশন অফ ওয়েস্ট বেঙ্গলে সেই কিন্তু দুই কমিউনিস্ট নেতা কিন্তু সাপোর্ট করেছিল, জ্যোতি বসু অ্যান্ড নন্দ অফ দার্জিলিং ব্রহ্ম। তারাই কিন্তু পরবর্তীকালে আবার তারাই ব্লেম করতে শুরু করলো শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেছে, দেশ ভাগ করেছে। এবং কংগ্রেসীরা, অল কংগ্রেস হিন্দু লিডার সাপোর্টেড দ্য রেজলিউশন অফ শ্যামাপ্রসাদ ফর ওয়েস্ট বেঙ্গল। তারাই পরবর্তীকালে আবার গালি দিতে শুরু করলো শ্যামাপ্রসাদকে, শ্যামাপ্রসাদ নাকি কমিউনাল। এই যে ন্যারেটিভ, এই যে পশ্চিমবাংলায় এই যে হিন্দু ইন্টেলেকচুয়ালদের এই ন্যারেটিভটা আজও চলছে। আর তারপরে তো গত 70 বছরে আমাদের বাঙালি হিন্দু ইন্টেলেকচুয়ালদের মধ্যে বিকৃতি, চিন্তায় বিকৃতি, মোরাল বিকৃতি, চিন্তায় বিকৃতি, এত ভয়ঙ্কর বিকৃতি পৃথিবীর কোথাও হয়। এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই পাপের জন্যে এই পশ্চিমবাংলায় 34 ইয়ার্স কমিউনিস্টরা রুল করেছিল। আমি আজকেই লিখেছি একটা জিনিস, 1986 জুনিয়র ডক্টরস মুভমেন্ট চলছে সমস্ত মেডিকেল কলেজে, কতগুলো ন্যায্য দাবিতে। সেই সময় সুরঞ্জন মনে রাখো, বামেদের পুলিশ গুলি চালিয়েছিল ডাক্তারদের পায়ে, অন্তত 8 জন গুলি খেয়েছিল। যখন রিপোর্টাররা জিজ্ঞাসা করলো আপনারা এইটুকুটুকু বাচ্চা ডাক্তারদের পায়ে গুলি করে দিলেন,
তারা তো খুব মাতদাঙ্গা করেনি। প্রমোদ দাশগুপ্ত, দ্য মাইটিয়েস্ট সেক্রেটারি অফ দ্য সিপিএম, কি বলেছিল আজকে লিখে দিয়েছি, আমাদের পুলিশের বন্দুকের গুলিতে কি কন্ডোম নিরোধ থাকবে? তাদের শিষ্যরা আজকে ডক্টরস মুভমেন্টের প্ল্যাটফর্মটা ধরার চেষ্টা করছে, একটা তাদের প্রেজেন্সটাকে লোককে দেখাতে চেষ্টা করছে। সুতরাং আমাদের এই যে পাপ, এই পাপের জন্য, এবং আরেকটা জিনিস বলেছিলাম আমি বহুবার, যে ইতিহাসের প্রয়োজনে দুটো বাংলার চেঞ্জকে আবার একই সময়ে সিঙ্ক্রোনাইজ করতে হবে। দুটো বাংলার চেঞ্জকে উদাহরণ দিয়েছিলাম 1977-এ সাউথ এশিয়ার সমস্ত কান্ট্রির সমস্ত গভর্নমেন্টগুলো চেঞ্জ করেছিল একই সঙ্গে। In 1977 all the governments of the countries in South Asia changed. আর 71-এ এপার বাংলা ওপার বাংলার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অলমোস্ট একই সঙ্গে, ওপার বাংলায় ভয়ঙ্কর উত্তাল তরঙ্গ, এপার বাংলায় পলিটিক্যাল পার্টিলেস স্টেট গভর্নমেন্ট। এরকম একটা ভলকেনিক জায়গায় দুই বাংলাকেই আসতে হবে। যে যাই ভাবুক না কেন, ভারতবর্ষের ভাগ্যের বাইরে ওয়েস্ট বেঙ্গল যেতে পারবে না, আর ভারতবর্ষের ভাগ্যকে অস্বীকার করে ইস্ট বেঙ্গল বেঁচে থাকতে পারে না। এই বোধোদয় ওদের হয়, যদি স্বেচ্ছায় না হয়, ওটা আন্ডার সিচুয়েশন কম্পালশন হবে। সুরঞ্জন, এটা মনে রেখো, হবে, এটা হতে হবে। মনে রেখো সুরঞ্জন, কখনো ভাবতে পেরেছিল মক্কা মদিনার দেশে, সৌদি আরবে, ইউএইতে হাজার হাজার কোটি টাকার হিন্দু মন্দির তৈরি হবে, সেখানে লক্ষ লক্ষ কপি গীতা বিলি হবে, সেখানকার প্রিন্স আর প্রিন্সেসরা এসে মন্দিরে কাঁচা কলা পাতায় মন্দিরের প্রসাদ খাবে বসে বসে? There will be change under either in natural way from conscience or they will be compelled to change. এবার আসছি আমি প্রবলেমস ইন ইন্ডিয়া। মণিপুর নিয়ে একটু কথা বলি। মণিপুর, পাঞ্জাব, জম্মু কাশ্মীর একটু বলেছি, হরিয়ানা, পাঞ্জাব। পাঞ্জাবের প্রবলেমে, পাঞ্জাবের কি নটোরিয়াস, এক ভাই একটা প্রশ্ন করেছে, এই এখানকার কংগ্রেসের এক নেতা রাহুল গান্ধী আমেরিকায় গিয়েছে, সেখানে সে চিৎকার করে করে মিটিংয়ে বলছে, তোমরা পাঞ্জাবিদের ভারতবর্ষে কোনো তোমাদের কালচার রিলিজিয়ন বাঁচিয়ে রাখার জন্য কোনো লিবার্টি নেই। শিখেদের বোঝাচ্ছে, ক্যাম্পেনিং করে যাচ্ছে। শুধু পাঞ্জাবের মধ্যে খালিস্তানি মুভমেন্টকে স্ট্রং করার জন্য, ডিসেন্সিয়ান মুভমেন্টকে। আর ওর আরেকটা ওর আইডিয়া হচ্ছে, ভারতের আর্মির মধ্যে যদিও ভারতবর্ষের পপুলেশনের মাত্র 2% হচ্ছে শিখ, কিন্তু আর্মির একটা বড় পোর্শন, সিগনিফিক্যান্টলি ভেরি বিগ পোর্শন ইজ শিখ, পাঞ্জাবি হিন্দু অ্যান্ড মোর দ্য শিখ পাঞ্জাবি। সেইখানে যদি ঢোকানো যায় বিক্ষোভ, আর্মিকে উইক করা যাবে। This Sanjay and this Rahul and Congress is so notorious. They are out of power today. They want to regain power even at the cost of the disintegration. আমি আবার বলে রাখি, কংগ্রেস, গান্ধী নেহেরুর কংগ্রেস, তার ডিএনএ কোনোদিন ফর ইউনিফিকেশন ছিল না, কোনোদিন ইনক্লুসিভ ছিল না, কোনোদিন ওদের ক্যারেক্টারের মধ্যে ওরা নেভার ইনক্লুসিভ, নেভার ইউনিফায়ার। দে আর অলওয়েজ হচ্ছে ব্রেকিং ফোর্স, ডিভিসিভ ফোর্স। গান্ধী নেহেরু কোনোদিন কোনো ভালো মহৎ ব্যক্তিকে কংগ্রেসে থাকতে অ্যালাউ করেনি, ব্রিটিশের সাহায্যে তাড়িয়েছে। ইভিন ভারতবর্ষকে ভাগ করার বিনিময়ে নিজেরা ক্ষমতা চেয়েছে।
এবং মনে রাখতে হবে, আমি বহুবার আলোচনা করেছি, জিন্নার থেকেও গান্ধী নেহেরু আরো ভয়ঙ্কর ডিভিসিভ ফোর্স, আরো ভয়ঙ্কর ডিভিসিভ ফোর্স। এবং 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 যখন আমি বলেছি ক্যাবিনেট মিশন যখন চলে যাচ্ছে, প্ল্যান করে গেল, এই প্ল্যানে দে উইল হ্যান্ড ওভার পাওয়ার ইন 1947 এপ্রিল মে জুন ওরা প্ল্যান করে চলে গেল, এবং সেখানে সবাই রাজি হলো, কংগ্রেস রাজি হয়ে গেল, মুসলিম লীগ রাজি হলো, দে উইল হ্যান্ড ওভার পাওয়ার টু এ সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে থ্রু কনসেনসাস গভর্নমেন্ট রান করবে, এবং যে ব্রিটিশ ইন্ডিয়ার স্টেটসগুলো, they will be grouped into 3 A, B, C. A will be composed of Hindu majority states, B will be composed of Muslim majority states, and C will be যারা কমপ্লেক্স, যারা যেমন পাঞ্জাব এবং বেঙ্গলকে নিয়ে সি গ্রুপ। এবং ঠিক হয়ে গেল, হঠাৎ হঠাৎ নেহেরু একটা প্রভোকেটিং স্পিচ দিল, যে বলল না না ওসব বুঝি না, আমরা মেজরিটি দিয়ে আমরা দেশ চালাবো, আমরা যা ভাববো তাই করবো। অর্থাৎ মুসলিম লীগ যেহেতু মেজরিটি নয়, অথবা আমরা তার কথা শুনবো না। তখনই অর্থাৎ জিন্নাকে সে প্রভোক করলো, প্রভোকেশনের ফলই হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, যেটা 16 অগাস্ট 1946 হয়ে গেল, এই তো হয়ে গেল। এবং যার ফলে এত রক্ত বয়ে গেল, তখন যারা এর আগে সবাই ছিল ডিভিশনের এগেনস্টে, তারা বলল এনাফ ইজ এনাফ, নাও লেট আস হ্যাভ অ্যাকসেপ্ট পার্টিশন। এইভাবে জিন্নাকে সে প্রভোক করলো এবং জিন্নাকে সে পুশ টু কর্নার করলো। এটা ডিভিসিভ ফোর্স। 77 যখন ইন্দিরা গান্ধী ক্ষমতার বাইরে চলে গেল, 78 থেকে সে ভিন্দারাওয়ালাকে তৈরি করেছিল। ভিন্দারাওয়ালা যে ক্রিয়েশন অফ ইন্দিরা গান্ধী অ্যান্ড সঞ্জয় গান্ধী। ভিন্দারাওয়ালা দিয়ে পাঞ্জাবে আনরেস্ট তৈরি করা, দিল্লিতে আনরেস্ট তৈরি করা, যাতে জনতা গভর্নমেন্ট ইন পাঞ্জাব ফল করে, দিল্লিতে ফল করে, ফল করলেই তারা ক্ষমতায় আসবে। নেহেরু গান্ধীর কংগ্রেসের ডিএনএ হচ্ছে ডিভিসিভ ফোর্স, নেভার ইউনিফাইং ফোর্স। ওরা দেশে বিচ্ছিন্নতাবাদকে মদত দিয়ে, বিচ্ছিন্ন মধ্য দিয়ে ওরা ক্ষমতাকে বেঁচে থাকতে চায়। ওরা অলওয়েজ ডিভিসিভ ফোর্স। এই ডিভিসিভ ফোর্সের ফ্রেন্ডস হচ্ছে ভারতের সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো, সেই সিপিআই বলুন, সিপিএম বলুন, নকশালদের তো এ বি সি ডি, কত আপ টু জেড, কত গ্রুপসে আছে কোনো ঠিক নেই, কত গ্রুপস। এরা অল ডিভিসিভ ফোর্স। এরা সবাই হচ্ছে একদম ব্রেক ইন্ডিয়া গ্রুপের লোক। এদের কারোর মধ্যে একটা ইউনিফাইড ভারতবর্ষ, একটা শক্তিশালী ভারতবর্ষ, একটা নেশন তৈরির কোনো কনসেপ্ট নেই, কারোর মধ্যে কোনো কনসেপ্ট নেই। এদের কোনো পরিষ্কার ন্যাশনাল ফরেন পলিসি নেই, কোনো ইকোনমিক পলিসি নেই। None of them wants India strong. They want only power in the states and the center, by this way or that way, even by encouraging the divisive forces. এবং এই সব পার্টিগুলো বাংলাদেশ থেকে, ইস্ট পাকিস্তান থেকে কোটি কোটি মুসলিমদের ঢুকিয়েছে। দে হ্যাভ অ্যালাউড ইনফিল্ট্রেশন। এদের মধ্যে 1% যদি টেরোরিস্ট হয়, সেটাই ভারতবর্ষকে ফ্রম ইনসাইড স্ট্যাব করতে যথেষ্ট। এবং যত ইনফিল্ট্রেশন হয়েছে একদম একদম সিপিএমের সময়, এখন টিএমসির সময়। টিএমসি ইজ অলসো এ ডিভিসিভ ফোর্স। টিএমসি, আমি আবার বলেছি, টিএমসির প্রথম আশাতে ফান্ডিং ছিল প্যান ইসলামের। ও তো ওই প্যান ইসলামের বাঘের পিঠে চেপে পড়েছে, ওই বাঘের পিঠ থেকে নেমে আসতে পারবে না। আর সিপিএম আর কমিউনিস্টরা, আমি বহুবার বলেছি, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির ইতিহাসের জন্ম লগ্ন থেকে only leaders are non-Muslims, but the muscle power, একদম যখন 1920 যখন সিপিআই তৈরি হচ্ছে তাসকন্দের সময় থেকে, সিপিআই যে হিস্ট্রি দেখিয়েছি আমি, সেই সময় থেকে সিপিআই, তারপরে কমিউনিস্ট পার্টি, নকশালদের সবার হচ্ছে ইসলাম প্রীতি, ভয়ঙ্কর ইসলাম প্রীতি। আপনি সমস্ত কমরেডদের, তারা সবাই একটা কথা বলে, হিন্দুইজম ইজ বোগাস, হিন্দুইজম ইজ বোগাস, হিন্দু রিলিজন ইজ বোগাস। কিন্তু কখনো বলতে শুনবেন না, তাদের সে সাহস নেই যে ইসলাম সম্বন্ধে এই কথা বলার, তাদের কোনো সাহস নেই, কখনো কোনো দিন তারা বলতে পারবে না।
basically all communists and Congress also is anti-Hindu, all pro-Islamic. তার অনেক কারণ আছে, কারণ পৃথিবীতে 50টা মুসলিম কান্ট্রি আছে, সাম অফ দি কান্ট্রিজ আর ভেরি রিচ, সেখান থেকে ওরা 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 টাকা পায়, এতগুলো মুসলিম কান্ট্রিতে গেলে সেখানে কদর পায়, স্কলারের মর্যাদা পায়, গেস্ট হয়ে যেতে পারে, নিজেদেরকে জাহির করতে পারে আমরা কত বড়, দেখো আমরা কত মহান। ইভিন আমরা হিন্দু নাম নিয়েও, হিন্দুর ঘরে জন্মেও আমরা হিন্দুত্বকে আমরা ঘৃণা করি। এটা হচ্ছে বেসিক্যালি নিজেদের রাজনৈতিক ক্ষমতায় এবং পয়সার দখল করার জায়গা, এটা কায়দা। এরা এত হিপোক্রেট, এত নোংরা। আমি আজকে আর এবং যেটা মণিপুর নিয়ে একটু কথা বলবো। মণিপুর দেখুন, মণিপুরের মণিপুর চিরকাল খুব পেসফুল। মণিপুরের মেজরিটি হচ্ছে ওরা বৈষ্ণব, যারা ওই আর্টিস্টিক, যারা গান করে, মণিপুরি ড্যান্স করে, এরা হচ্ছে ওই এদের একটা নাম আছে, একটা ভুলে যাই। মণিপুরের প্রবলেমটা কবে থেকে হলো? বিগিনিংটা হচ্ছে আফটার পার্টিশন অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার পরে নর্থ ইস্টের যে পলিসি, সেখানকার যে কালচার এবং রিলিজন যে পলিসি, এই পলিসিটা মেক করত একজন ইউরোপিয়ান নেহরুর বন্ধু। সে দিল্লিতে বসে বসে নর্থ ইস্টে তার কালচারাল পলিসি কি হবে সেটা ঠিক করে দিত, এবং সে ঠিক করে দিয়েছিল যে নর্থ ইস্টে কোনো হিন্দু সংগঠনকে কোনো মিশনারি অ্যাক্টিভিটিস করতে দেওয়া হবে না। জন্য হিন্দু সংগঠনগুলোর এই রিজিয়নে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ওয়াজ ব্যান্ড। অন দি কন্ট্রারি, Christian missionaries was allowed to proliferate in this region. এবং এই মাদার টেরিজা is one of the notorious productions. Mother Teresa, I never Mother Teresa, evangelist Teresa is one of the production. তার হাত দিয়ে কোটি কোটি টাকা সাইফন আউট করত, এবং টাকা দিয়ে এখানে কনভার্সন হয়েছে। এবং আজকে নর্থ ইস্টের বিভিন্ন রিজনে 90% খ্রিস্টিয়ান। রিলিজন অলসো, এই রিলিজনটা যে ডিফারেন্ট হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, ন্যাচার মনের ডিস্টেন্সটাও বেরিয়ে গেল। দে আর ডিস্টেন্ট মেন্টালি ফ্রম দ্য মেনল্যান্ড অফ ইন্ডিয়া। এই যে ডিসেন্সিয়েন্ট ভয়েস, এই যে একটা বিচ্ছিন্নতাবাদের একটা বেস তৈরি করে দিল। সে সময় মণিপুরেও এরকম প্রচুর খ্রিস্টান বেস তৈরি হলো, নাগাল্যান্ড, মিজোরাম, সব জায়গাতেই হয়েছে। আর বার্মার যে ট্রায়াঙ্গেল, বার্মা, চায়না আর ইন্ডিয়ার যে ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে কারো কোনো কন্ট্রোল নেই। এখানে পপি চাষ হয় প্রচুর, এখান থেকে হাজার হাজার কোটি টাকার ড্রাগস তৈরি হয়। পপি কালচার, এখানে পপি কালচার থেকে ওপিয়াম, সেখান থেকে ড্রাগস, হিরোইন, ভেরি কস্টলি ড্রাগস, গোটা ওয়ার্ল্ডে মার্কেট হয়। এবং এই পপি চাষ করে টেরোরিস্টরা তাদের মানি পায়, এবং সেই মানি দিয়ে তারা ওয়েপন্স কেনে ওয়ার্ল্ড মার্কেট থেকে। এটা টেরোরিস্টদের কন্ট্রোলে এটা। এবং এইখানে এরা সব খ্রিস্টিয়ান হয়ে গেছে, এই কুকিগুলো সব খ্রিস্টিয়ান। এই কুকিগুলো সমস্ত মণিপুরের যে হিলসগুলোকে দখল করেছে। ইভেন নাও দে আর এন্টারিং ইনটু দ্য ভিলেজেস অফ দ্য মণিপুরিজ, হিন্দু মণিপুরিজ, বৈষ্ণব, যারা বৈষ্ণবাইটস। এই হচ্ছে সংঘাতের জায়গা। মণিপুরের মেজর ল্যান্ড নাও ইজ অকুপাইড বাই দ্য কুকিজ, infiltrated, those who have infiltrated from Burma side, those who are Christians, and all are weaponized. যাদের মানিটা হচ্ছে ড্রাগ স্মাগলিং। এইটাকে ট্যাকেল করা নট ইজি। ইজ ইনফিল্ট্রেশন প্লাস রিলিজিয়াস টেরোরিজম, খ্রিস্টিয়ান রিলিজন, অ্যান্ড অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস। তাকে ব্যাক করছে একদিক থেকে আমেরিকা, একদিক থেকে চায়না। নাও উই হ্যাভ টু বি ভেরি কশাস, ভেরি কশাস। এরা, হ্যাঁ সুরঞ্জন, এরা মেইটি, থ্যাংক ইউ, মেইটি। এই হচ্ছে মণিপুরের এই মেইন প্রবলেম। আর বাংলাদেশ সম্বন্ধে আমি একটা জিনিস বলেছি, বাংলাদেশের মনের মধ্যে এখন ঢুকে গেছে, বাংলাদেশ ভুলে গেছে। বাংলাদেশের আজকের যারা মুসলিম ভাই বোনেরা আছে, 3-4 পুরুষ আগে, 5 পুরুষ আগে, ওদের সবাই ছিল হিন্দু, সবাই হিন্দু। এই বেসিক জায়গাটা ওরা ভুলে গেছে। ওরা এখন মনে করে ওদের ডিএনএ বোধহয় আরব থেকে এসছে। ওরা যে কনভার্টেড মুসলিমস, অল ফ্রম দ্য ইন্ডিয়ান সয়েল,
বাংলার সয়েল থেকে, এরা ভুলে গেছে। এসে মেথি আর কুকিজ, ইয়েস, ভুলে গেছে ওরা। এইটা এই আরব বাণী এবং আরব কালচার এসে এটা দৈনিক ওদের বোঝাচ্ছে যে তোমাদের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, তোমরা সব আরব থেকে এসছো, তোমাদের কালচারটা আরব। অথচ ইন্দোনেশিয়া কিন্তু তাদের অতীতের কালচারটাকে রেখে দিয়েছে, তারা শুধু রিলিজনটা ইসলাম নিয়েছে, ফলে সেখানে কোনো সংঘাত নেই, সেখানে কোনো রক্তক্ষয় নেই। তারা কালচারালি সব ভারতবর্ষের, সনাতন ভারতবর্ষের হিন্দু সভ্যতার সেই কালচার আজও বহন করে চলেছে। মালয়েশিয়াতেও কিছুটা আছে, ইন্দোনেশিয়াতে পুরোপুরি আছে। বাংলাদেশ এই ক্রাইসিসের মধ্যে আছে। বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা এখন ক্রাইসিসটা কি, তারা কি সত্যি ভারতবর্ষের থেকে জন্মেছে, এই মাটি থেকে জন্মেছে, না আরব থেকে এসছে? আর একটা ক্রাইসিস হচ্ছে, আমরা কি বাঙালি, আমরা বাঙালি হিসেবে বাঁচব না আরব মুসলিম হিসেবে বাঁচব? এই মেন্টাল ক্রাইসিসের ওদের সলিউশনটা বিবেক থেকে করতে হবে, অথবা একটা সলিউশন আসবে যেটা ইম্পোজড হবে, ভয়ঙ্কর ইম্পোজড হবে, সেটা অত্যন্ত বড় রকমের ব্লাড বাথের থ্রু দিয়ে আসবে। আর চায়নার এই উগ্রভাব, এক্সপানশনিস্ট ভাবগুলো আস্তে আস্তে সংযত হবে বিভিন্ন কারণে। আমি আবার আজকে এটা বলে রাখি, আমি ওই প্রশ্নটা যেটা নিয়ে শুরু করেছিলাম অনেকক্ষণ বলেছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কি শিলা মেইতি আর বিপরীতে কুকি, সুরঞ্জন মেইতি, সৎ শক্তি আর দাবি ও জাগরণ, রাহুল প্রিয়াঙ্কার বিদ্বেষ। বেসিক্যালি দেখো তুমি, এই যে আমি তো লিখেছি একটা দিন, গান্ধীর মা হচ্ছে শুধু, মা হচ্ছে হিন্দু, বাবা তো মুসলমান। নেহেরু তো নিজে হচ্ছে পুরোটাই মুসলমান, পুরো বংশটাই মুসলমান, আর পরে তো ওদের মুসলমান, এখন তো প্রিয়াঙ্কা আর ওরা তো ক্যাথলিক খ্রিস্টান। হ্যাঁ, ওরা হিন্দু নামটা ব্যবহার করে নিজেদের স্বার্থে, কারণ হিন্দু মেজরিটি কান্ট্রিতে হিন্দু নামটাকে বহন করাটা খুব কাজের, মানে বেনিফিশিয়াল। যেমন তোমরা বলে রাখি, আমি যেমন এই যে সিপিআই এর যে আজকে প্রায় 50 বছর ধরে যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, কি নাম, ডি রাজা, দেখে শুনতে মনে হবে যেন ডি রাজা একটা হিন্দু নাম। ডি রাজা এই যে খ্রিস্টিয়ান, সাউথ ইন্ডিয়ান খ্রিস্টিয়ান, এই যে হিন্দু পত্রিকার এক সময় দীর্ঘ 3-4 দশক ধরে যে ছিল, এডিটর ছিল, এন রাম, খ্রিস্টিয়ান। এবং হিন্দু পত্রিকাটা আমি নিতাম, ভাবছিলাম যে হিন্দু সভ্যতা নিয়ে কিছু লেখা থাকবে, একদম অ্যান্টি হিন্দু লোক এবং অ্যান্টি ইন্ডিয়া লোক। এন রাম। এই যে প্রণয় রায় নামটা একসময় একটা মিডিয়ার ভেরি বিগ ডিকটেটর, হ্যাঁ, হিন্দু নামটা যে খ্রিস্টিয়ান। এরকম নেহেরু বংশ, ইন্দিরা গান্ধী অ্যাকচুয়ালি ইন্দিরা মুসলিম। হ্যাঁ, সেই ইতিহাস বলেছি আমি। যখন প্রেম করে বিয়ে করলো ইন্দিরা গান্ধী লন্ডনে, এতে গিয়ে মসজিদে গিয়ে খান হয়ে গেল, তখন তো নেহেরুর মাথা খারাপ হয়ে গেল। নেহেরু দেখলো যদি মেয়ে যদি মুসলিম হয়ে যায় তাহলে তার পলিটিক্যাল ক্যারিয়ারটা ডুমড হয়ে যাবে, নেহেরুর পলিটিক্যাল ডুমড হয়ে যাবে। তখন পায়ে যে পড়ে গেল গান্ধীর কাছে, গুরুদেব আমাকে বাঁচান, কি হয়েছে, মেয়ে তো বিয়ে করে ফেলেছে, মুসলিম হয়ে গেছে। আরে আমি থাকতে তোমার তো ভয় কিসে, আমি একে ফিরোজকে আমি অ্যাডপ্ট করে নিচ্ছি, ফিরোজ গান্ধী হয়ে গেল, গ্যান্ডি হয়ে গেল, ফলে ইন্দিরা গান্ধী হয়ে গেল, আর সেই গান্ধী পদবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা। হ্যাঁ, অথবা কতবার কত ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সবাই খ্রিস্টান হয়েও সেই গান্ধী, মুসলিম হয়েও সেই গান্ধী। হ্যাঁ, ভালোই চলছে খেলা। হিন্দু নামটা নিয়ে হিন্দু মেজরিটি কান্ট্রিতে যে পলিটিক্যাল বেনিফিটটা পাওয়া যায়, এই বেনিফিট তো অন্যভাবে পাওয়া যাবে না। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি একটু আজকে সুশান্ত, সুরঞ্জন, সাউন্ড লো, আশা করি ইয়ারফোনে তুমি শুনতে পাচ্ছ। সুশান্তবাবু, আই গট ইট ক্লিয়ার। মালদ্বীপ অত্যন্ত আগ্রহী প্রকাশ করেছে সন্ধ্যা। হ্যাঁ, মানে বোঝা গেল।
তিনটে ক্যারেক্টার, ইন্দিরা গান্ধী, জয়ললিতা আর আমাদের দিদিমণি, পিসিমণি। ইয়েস, ও তো মতিলালের বায়োলজিক্যাল সন নয়। ইয়েস, বেঞ্জামিন চার্লস রায়। ইয়েস, বেঞ্জামিন চার্লস রায়। ইয়েস, ওই বিধান রায়ের নামে তাকে আবার আবার ফিরে আসতে হলো, কারণ এই নামটা অনেক বেশি হেল্পফুল ফর পলিটিক্যাল গেইন। বেঞ্জামিন চার্লস রায়। অনেক আছে ইতিহাসে এরকম করে প্রচুর এরকম লোক বিভিন্ন ছদ্ম নামে ভারতবর্ষে আছে। আমি আজকে শেষ করি। রাহুল, প্রিয়াঙ্কা, মনে রাখতে হবে ক্যাথলিক ফ্যামিলি, ইটালির ক্যাথলিক ফ্যামিলি। তার বাড়ির মেয়ের বিয়ে দিচ্ছে যার সঙ্গে, তাকে ক্যাথলিসিটিতে কনভার্সন না করে কোনোদিন বিয়ে দেবে না। রাজীব রবাটো হয়ে গেল। ডেফিনেটলি তার ছেলেমেয়েরা সব খ্রিস্টান, বউ তো খ্রিস্টান, কিন্তু গান্ধী নাম, আর আমরাও এমন বোকা, আমরা গান্ধী নামে এখনো আপ্লুত হয়ে আছি। নটোরিয়াস গান্ধী। শুভরাত্রি, শুভরাত্রি। জানি না সুরঞ্জন, তুমি আজ তো ছিল বৃহস্পতিবার, তুমি বইগুলো পেয়েছো কিনা? whether my boy went to you to hand over the books? শুভরাত্রি।